অনেকেই বলেন যে রজনীগন্ধা গাছে প্রচুর পাতা বেরোচ্ছে, ঘাসের মতো পুরো ভরে যাচ্ছে, কিন্তু ফুল আসছে না। বছরের পর বছর এই গাছে ফুল আসছে না। আজকে আপনাদের কাছে সেই রজনীগন্ধা গাছের পরিচর্যা নিয়ে আজকে আমার এই প্রতিবেদন। খুব সাধারণভাবে, খুব সাধারণ পরিচর্যায় কিন্তু রজনীগন্ধা গাছে ফুল আনা যায়। তবে একটু নজর দিতে হবে ঠিক কোন সময় এই গাছটাকে প্রতিস্থাপন করতে হবে এবং কোন সময় এই গাছে কি কি খাবার দিলে তবে এই গাছ ভালো ফুল দেবে, আর এই গাছের জন্যে উপযুক্ত খাবারটা কি। প্রথমেই আমাদের জানতে হবে কোন গাছ কোন ধরনের খাবার পছন্দ করে। আমরা জানি এনপিকের কথা। এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট এবং পটাশিয়াম, এই 3 ধরনের খাদ্যের মধ্যে কোন গাছ কোন খাদ্যটা বেশি পছন্দ করে। আমাদেরকে সেই বিষয়টা জেনেই তবে সেই গাছগুলোকে সেই প্রতিস্থাপন করার জন্য মাটি তৈরি করতে হবে। আগের বছরের যে একটা রজনীগন্ধার মূল আমি লাগিয়েছিলাম তার থেকে ফুলও এসেছিল। তো এবার দেখুন এতগুলো, একটা থেকে কিন্তু এতগুলো মানে কন্দ হয়েছে। এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, আর আছে এখানে অজস্র, একটা বড় আছে, আর আছে এখানে অজস্র ছোট ছোট কন্দ। তবে কোনো এই কন্দগুলোই কিন্তু ফেলে দেওয়ার নয়। আমি এখন আজ একটা এই বড় কন্দ থেকে যে ফুল হবে সেটাই কিন্তু অনেক। আর এই যে গাছ ছোট ছোট কন্দ দেখা যাচ্ছে, এর থেকে কিন্তু এবছর ফুল হবে না। আবার এই ছোটোগুলোকেও আলাদা করে আমি কোনো টবে লাগিয়ে দিতে পারি, কিন্তু এর থেকে ফুল এবছর হবে না। যতদিন না এই রকম বড় কন্দ হয় ততদিন কিন্তু সেই গাছ থেকে ফুল আসবে না। সুতরাং একটা টবের মধ্যে এত সব ছোট ছোট রেখে কোনো লাভ নেই, শুধু খাবে তারা। এদের জন্যে অন্য কোনো আলাদা টবে এগুলো সব আলাদাভাবে প্রতিস্থাপন করব। আর ফুল আনার জন্য কিন্তু এই কটাই আমি আলাদা আলাদা টবে আমি লাগাবো। এই যে এখান থেকে কলি বেরোচ্ছে, এগুলো মোটামুটি ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যেই করে নিতে হবে, তবে গরমকালে এর থেকে ভালো ফুল পাওয়া যাবে। একটু বড় মাপের ফ্রেশ কন্দগুলোকে আমি বেছে নিলাম। এর যে সাইডের কন্দ, এগুলোকে কিন্তু আমি বাদ দিলাম না। এগুলো বাদ দিয়ে একদম সিঙ্গেল কন্দ রাখলে সেটাও ঠিক নয়, কারণ এটা তো মাতৃগাছ। এই মাতৃগাছ থেকে এদের একদম ছোট ছোট যে চারা, মানে চারার যে কন্দ বেরিয়েছে, সেই গাছগুলোকে সঙ্গে সঙ্গে কিন্তু এইরকম এত ছোট অবস্থায় কিন্তু ছাড়িয়ে দেওয়া ঠিক নয়। এরকম ছোট অবস্থায় ছাড়ালে এই গাছ আবার কি করবে, এই ধরনের চারা তৈরিতে আরও নিজেই আর কি বেশি সময় দেবে, তার ফলে ফুল ফোটাতে দেরি করবে। সেই জন্যে কিছুটা ছাড়িয়ে দিলাম, কিন্তু একদম যে ছোট গায়ের সাথে লেগে আছে এগুলোকে কিন্তু আমি রেখে দিয়েছি। আর ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে একটু ফাঙ্গিসাইড জলে আমি দিয়ে কিছুক্ষণ রেখে তারপর বাল্বগুলোকে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এটা প্রতিস্থাপন করব। এইগুলো সব আলাদা আলাদা টবে। কিভাবে করব, মাটি তৈরি করব, সেই বিষয়ে আসি। প্রথমে নিয়েছি গার্ডেন সয়েল। এই গার্ডেন সয়েলটা একদম কিন্তু নতুন মাটি, পুরনো মাটি নয়। এই ফেব্রুয়ারি মার্চ মাসেই কিন্তু রজনীগন্ধা গাছের প্রতিস্থাপন করার উপযুক্ত সময়। এর পরেও করা যায়, কিন্তু এই সময় করলে 60 থেকে 65 দিনের মধ্যে আমরা ফুল পাবো। অর্থাৎ মার্চের মিডিলে করছি, এপ্রিলের মিডিল, মে মাসের মিডিল থেকে জুন মাসের মধ্যে কিন্তু আমি যে গাছগুলো প্রতিস্থাপন করছি, চারা প্রতিস্থাপন করছি, কন্দগুলো, তার রেজাল্টটা আমি পেয়ে যাব। সেই সময় ফুল পাওয়া যায়। তো আমি কিভাবে কি মাটি দিচ্ছি, এই যে মাটির কথা বললাম, এটা একদম নতুন মাটি। আর এর মাটি কি করতে হবে, একদম ঝুরঝুরে করা চাই কিন্তু, কারণ যেহেতু কন্দ জাতীয় গাছ, সেই কন্দগুলোকে কিন্তু যাতে মাটির মধ্যে ভালো করে প্রসারিত করতে পারে, সেই স্পেসটা পায়, সেই জন্যই মাটিটা ঝুরঝুরে করা দরকার। সেই জন্যে মাটির সাথে আমি মিশিয়ে নেব কিছুটা পরিমাণ বালি।
এই মাটির সাথে একটু কোকোপিট মেশানো আছে। কোকোপিটটা দেওয়া হচ্ছে কারণ একটু ময়েশ্চারটা যাতে ধরে রাখতে পারে। ময়েশ্চার কারণ এই গাছ যেমন একদম শুকনো মানে খটখটে শুকনো কখনোই হতে দেওয়া যাবে না। আর বর্ষাকালে যেন এই কন্দের মধ্যে জল না জমে যায়। যদি জল জমে যায় তাহলে এই কন্দগুলো পচে যেতে পারে। তাহলে আমি এই মাটিতে দিলাম 3 মুঠো পরিমাণ বালি, অর্থাৎ 3 ভাগ বালি দিলাম আর 7 ভাগ মতো আছে মাটি। এর সাথে আর কয়েকটা জিনিস মেশাতে হবে, যেটা হচ্ছে এই গাছ প্রচুর পরিমাণে নাইট্রোজেন পছন্দ করে। সেই জন্যে কিন্তু আমরা প্রাকৃতিক উৎস হিসেবে সর্ষে খোলটা আমরা মেশাতে পারি। 1 মুঠো সর্ষে খোল দিয়ে দিলাম এটুকু মাটির জন্যে। তবে একটা কথা বলে রাখা দরকার, এই গাছ কিন্তু একেবারেই রাসায়নিক সারটা পছন্দ করে না। সেই জন্য যতটা সম্ভব আমরা প্রাকৃতিক যে সারগুলো পাওয়া যায় সেই সারগুলো দেওয়ার চেষ্টা করব। এবার আমি দিয়ে দিলাম হাড় গুঁড়ো, 1 মুঠো পরিমাণ হাড় গুঁড়ো দিয়ে দিলাম। মোটামুটি এটাই হচ্ছে এই মাটির জন্যে উপযুক্ত সার। আর একটু তো কম্পোস্ট লাগে, তার জন্য দিয়ে দিলাম একটু ভার্মি কম্পোস্ট। যদি আপনাদের কাছে কাউডাং কম্পোস্ট থাকে সেটাও দিতে পারেন, পাতা পচা সারেও চলবে। মোটামুটি যে কোনো একটা কম্পোস্ট দিতে হবে। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি যদিও বললাম যে রাসায়নিক সার একদম পছন্দ করে না, কিন্তু তবুও কিছু কিছু ক্ষেত্রে আমাদের দিতে হয়। যেহেতু একটু দেরি হয়ে গেল আমাদের লাগাতে, সেই জন্যে সিঙ্গেল সুপার ফসফেট এইটুকু খুব কম পরিমাণে আমি দিয়ে দেব। এটা না দিলেও চলে, আপনারা স্কিপ করতে পারেন। আমি একটু দিয়ে দেখছি, আমি কোনোদিন দিই না রাসায়নিক সার, এবারে একটুখানি দিয়ে দেখছি কেমন রেজাল্ট দেয়। এই একটু ফসফেট দরকার আছে, সেই জন্য একটু দিলাম এটা। তাহলে আর কিন্তু এর জন্যে আর কোনো ধরনের সার আমি অ্যাপ্লাই করলাম না। এই কটাই আমি ভালো করে মিশিয়ে আমি কন্দগুলোকে বসিয়ে দেব। এবার টবের খোলামকুচি দিয়ে সেখানে আমি বালি দিয়ে ভরে দিচ্ছি। একটা টবের মধ্যে 2 থেকে 3টে ম্যাচিওর যে কন্দ, সেই কন্দগুলো কিন্তু দেয়া যায়। এই যে কন্দগুলো এনেছি প্রত্যেকটাই কিন্তু ম্যাচিওর কন্দ। এর থেকে কিন্তু এবছরই ফুল পাওয়া যাবে। আর এর থেকে যদি ছোট হয়, ইম্যাচিওর যদি হয়, সেগুলো থেকে এবছর না হলেও পরের বছর পাওয়া যাবে। এইটা অতটা ম্যাচিওর নয়, দেখা যাক এটাই কি হয়। এটাও একটু ছোট আছে। একটু এই ধরনের বড় ম্যাচিওর কন্দগুলো হলে আপনারা বাজার থেকে বা নার্সারি থেকে যেখান থেকেই আনেন না কেন, এই কন্দগুলোকে কিন্তু একটু দেখে নিতে হবে। একদম ছোট কন্দে এবছর ফুল পাওয়া যাবে না। এইরকম মোটামুটি ম্যাচিওর কন্দ দেখে কিন্তু বসাতে হবে, তবেই এবছর ফুলটা পাবেন। যারা বলেন যে ফুল পাচ্ছি না, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা আছে কি না সেটা একবার ভালোভাবে জেনে নেবেন। যে কোনো জায়গা থেকে এনেছেন, যে ইম্যাচিওর কন্দ দিয়ে দিয়েছে কিনা, সেটা কিন্তু আগে জানতে হবে। আমি মোটামুটি এই 10 ইঞ্চির টবে 2টো কন্দ বসাবো। ম্যাচিওর দেখে 2টো কন্দ বসিয়ে দেব। তবে এই সময় যে বসাচ্ছি এই কন্দগুলো, এটা কিন্তু পরের বছর আর আমাদের রিপোর্ট করার দরকার হবে না। মোটামুটি টবের গাছে 2 বছর রাখা যায় এরকম কন্দগুলো। 2টো ম্যাচিওর আমি বসিয়ে দিলাম। এবার এই এতে একটু মাথাটা বেরিয়ে থাকবে, বডিটা ঢুকে থাকবে, এরকমভাবে কন্দগুলোকে বসাতে হবে। এরপরে আমাকে আরও একটু মাটি দিতে হবে। এরপর আসি যে এর পরবর্তীকালে খাবার কি দেব। এই গাছ যেহেতু নাইট্রোজেন পছন্দ করে, সেই জন্যে সর্ষে খোল দিলাম। তবে কিন্তু মাঝখানে একটু এই যে মিক্স সার যেটা দিলাম, মানে ভার্মি কম্পোস্ট আর সর্ষে খোল আর হাড় গুঁড়ো,
এই 3টে জিনিস 1 থেকে 1.5 মাস পরে এর মধ্যে আবার দিতে হবে। যখন পাতা গজিয়ে যাবে, পাতাগুলো একটু বড় হয়ে যাবে, সেই সময় দিতে হবে 1.5 মাস পর। এখন আর যেহেতু দিয়েছি, আর কিছু দেওয়ার দরকার নেই। তবে নাইট্রোজেন পছন্দ করে বলে কিন্তু এই গাছে সর্ষে খোল পচা জলটা না দেয়াই ভালো। আর কোনো যত্নের প্রয়োজন নেই, শুধুমাত্র এইটুকু পরিচর্যাতেই এই গাছ ভালো হবে। এরপর বললাম 1.5 মাস পরে মিক্স সারটা দেওয়া যেতে পারে। আর গাছের ম্যাচুরিটি দেখে যখন ফুল আসার সময় হবে, সেই সময় যদি রাসায়নিক সার দেন তাহলে মিউরেট অফ পটাশ 1/2 চামচ মতো এই টবের জন্য দিতে হবে। আর যদি রাসায়নিক সার না দেওয়া হয় তাহলে কিন্তু এই 1.5 মাস পরে যেটা আমি বললাম সারটা দিতে হবে, তার সাথে একটু কলার খোসা ভালো করে টুকরো টুকরো করে কেটে কিংবা ডাস্ট করে সেটা দেওয়া যেতে পারে। তার কারণ হচ্ছে মিউরেট অফ পটাশ আমরা ঠিক ফুল ফোটার আগের মুহূর্তে দেব। আর যদি কলার খোসা দিই, এতেও পটাশ আছে, কিন্তু কলার খোসাটা একটু আগে দিতে হবে। কারণ যে কোনো জৈব সার একটু ডিকম্পোস্ট হতে, অ্যাবজর্ব করতে গাছে একটু সময় লাগে, সেই জন্যে আমরা সেটাকে একটু আগে থেকে দেব। তো এইভাবে করলেই কিন্তু আপনাদের গাছ খুব সুন্দর হবে আর ফুলে ভর্তি হয়ে যাবে। অন্তত 2টো গাছে 2টো স্টিক তো আসবেই। আরও গাছ যে বাল্বগুলো আছে এগুলো আমি লাগাবো, এগুলো আরও অন্য টবে লাগাবো। এই গাছেও আশা করি এবছরই ফুল আসবে। আর যেগুলো ছোট ছোট সিঙ্গেল গুলো বেরিয়েছে আর কি, মানে এর পাশ থেকে চারা, সেগুলো আমি আলাদা করে রেখেছি। সেগুলো আমি অন্য কোনো টবে দিয়ে দেব, যাতে সেই গাছগুলো পরের বছর আরও ম্যাচিওর হয়ে যায়। এই রকম মাটি তৈরি করেও সেই চারাগুলো দিয়ে দেব বাল্বগুলোয়, যাতে পরের বছরের জন্য আরও আমি প্রচুর চারা তৈরি করতে পারি। এবার ভালো করে গাছে জল ঢেলে দেব। প্রথমে জলটা কিন্তু ভালো করে দেব, যাতে একদম তলা থেকে জল বেরিয়ে যায়, একদম নিচ পর্যন্ত যাতে মাটিটা ভেজে। এরপরে প্রয়োজন মতো দেব। দিয়ে আমি এটাকে 4-5 দিন মতো একটু সেমি শেডে রাখবো। তারপর কিন্তু ফুল সানলাইটে এনে রাখবো। যখন দেখব 5 দিন বা 7 দিন পর একটুখানি এর ডগা থেকে কচি পাতা বেরোচ্ছে, সেই সময় আমরা ফুল সানলাইটে এনে রাখবো। এই মাটির টবে কিন্তু একদমই যাতে আগাছা না হয় সেটা খেয়াল রাখতে হবে। এর মধ্যে যদি কোনো ঘাস টাস বা কোনো আগাছা থাকে, সেগুলো সবসময় তুলে পরিষ্কার রাখতে হবে। এই রজনীগন্ধা গাছ যেমন একদম শুকনো হতে দেয়া যাবে না, তেমনি বর্ষার সময় খুব সাবধানে রাখতে হবে। যদি টবের মাটিতে জল জমে থাকে তাহলে সেই জলটা ফেলে দিতে হবে ঠিক সময়, না হলে কন্দগুলো পচে যেতে পারে। আর যতই গরম পড়ুক, এই গাছকে কিন্তু ডিরেক্ট সানলাইটে রাখতে হবে। ডিরেক্ট সানলাইট না পেলে গাছই শুধু হয়ে যাবে, গাছে কিন্তু ফুল আসবে না। এটাই হচ্ছে এই সব থেকে বড় টিপস ফুল আনার। আমরা হয়তো মনে করতে পারি যে এত রোদের মধ্যে গাছ হবে না, কিন্তু দেখবেন যে রজনীগন্ধা গাছে কিন্তু পাতা যতই রোদ হোক কোনোভাবেই কিন্তু ঝিমিয়ে পড়ে না। তাহলে এই হচ্ছে এর পরিচর্যা। আর পোকামাকড়ের কথা যদি আমরা বলি, তাহলে পোকামাকড় খুব একটা এই গাছে হয় না। যদি অন্যান্য গাছ থেকে কোনো পোকামাকড় এসেই থাকে, তাহলে কিন্তু আমরা সেই ক্ষেত্রে নিম অয়েল বা কাকা যা আছে আপনাদের খুব হালকা ডোজের যে কোনো ফাঙ্গিসাইড, পেস্টিসাইড আপনারা দিতে পারেন। খুব এর জন্যে যেহেতু বেশি পোকামাকড় হয় না, সেই জন্যে কোনো মানে এমন কোনো কেমিক্যাল দেওয়া উচিত নয়, কেমিক্যাল ফাঙ্গিসাইড আর কি, যেগুলো আমাদের মাটিকে ক্ষতি করে ফেলবে বা গাছটাকে ক্ষতি করে ফেলবে। আমরা যথাসম্ভব চেষ্টা করব গাছে কেমিক্যালটা কম ইউজ করার। এইভাবে করে দেখুন, গাছ কিন্তু ভালো হবে, ফুল দিতে বাধ্য।